আপনি নিশ্চয়ই জানেন যোগ মানুষের রক্ত খায়, কিন্তু চায়নার মানুষ সরাসরি জীবন্ত যোগকেই স্যুপ বানিয়ে খেয়ে ফেলে। আর এর জন্য ফার্মিং এ যোগ চাষ করা হয়, কিন্তু এগুলো চাষ করার জন্য রক্ত কোথা থেকে আসে? আর এই যোগ দিয়ে তারা এমন এমন ধরনের মেডিসিন তৈরি করে যা মানুষের যৌবন ফিরিয়ে আনতে সক্ষম। শুধু তাই নয়, তারা সাপের রক্তের বিশেষ ওয়াইন খায়। এছাড়াও বিষাক্ত সাপ তারা এতটা ভয়ঙ্কর ভাবে খায় এবং চাষ করে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এছাড়াও সাপের পিত্তথলি দিয়ে তারা কি করে তা নিঃসন্দেহে আপনাকে অবাক করবে। শুধু তাই নয়, চায়নার ফার্মে এমন অদ্ভুত মাছ চাষ করা হয় যেটি চায়নার মানুষকে তরুণ আর শক্তিশালী বানাতে কাজ করছে। কিন্তু কিভাবে? এছাড়াও ফার্মে এদেরকে কিভাবে চাষ করা হয় সবকিছু জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সালমান্ডার ফিশ ফার্মিং চায়নাতে এটি ওয়াং ফিশ নামেও পরিচিত। এটি পৃথিবীতে 170 মিলিয়ন বছর ধরে বেঁচে আছে, যদিও এরা বর্তমানে খুবই রেয়ার, প্রায় বিলুপ্তির পথে, তাই এদেরকে দেখতে পাওয়া যায় না বললেই চলে। যদিও এরা মাছ, কিন্তু হঠাৎ দেখলে মনে হবে আপনি কোনো কুমির অথবা এই প্রজাতির কিছু একটা দেখেছেন। খুবই অদ্ভুত দেখতে এই প্রাণীটি চায়নায় খুবই জনপ্রিয় একটি মাছ। চায়নাতে বিভিন্নভাবে এই মাছ খাওয়া হয়, কেননা তারা মনে করে এই মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান এবং ঔষধি গুণ। এমনকি সেখানকার মানুষ মনে করে যেহেতু এই মাছটি এত বছর ধরে পৃথিবীতে বেঁচে থাকতে পেরেছে, তাহলে এই মাছের মধ্যে কিছু গুণাগুণ তো অবশ্যই রয়েছে, যার কারণে এই মাছ খেলে তারাও হবে দীর্ঘজীবী। আর এ কারণেই এই মাছের চাহিদা সেখানে প্রচুর। এই একটি মাছ প্রায় 1 মিটার থেকে 2 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। চায়নাতে এদের এত বেশি চাহিদার কারণে দিন দিন সেখানে এই মাছের ফার্মিং বেড়েই চলেছে। সেখানে কৃত্রিমভাবে এই মাছগুলোকে বড় করা হয়। যেখানে এই মাছগুলো প্রাকৃতিক পরিবেশে ধীরে ধীরে বড় হচ্ছিল, সেখান থেকে তারা সম্পূর্ণ ছোট জায়গাতে অভ্যস্ত হতে শুরু করেছে। তবে এতে করে মানুষ যেমন তাদের চাহিদা মেটাতে পারছে, পাশাপাশি এই রেয়ার মাছটিকে বিলুপ্তির হাত থেকেও বাঁচানো সম্ভব হচ্ছে। এদেরকে প্রতিদিন বিভিন্ন প্রজাতির ছোট মাছ খেতে দেওয়া হয়। তবে এদেরকে যেই পানির মধ্যে রাখা হয় সেই পানি অবশ্যই পরিষ্কার এবং ঠান্ডা হতে হবে। তাদেরকে যেখানে রাখা হয় সেখানকার আবহাওয়া এবং পানির তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ। পানির তাপমাত্রা 0 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে হয়। এছাড়াও পানির মধ্যে মিনারেল, অক্সিজেন সহ অন্যান্য উপাদানের ভারসাম্য বজায় রাখতে হয়। আর প্রতি সপ্তাহে এই পানির পরিবর্তন করা হয়। আর নির্দিষ্ট সময় পুরুষ এবং ফিমেল সালমান্ডার ফিশের ব্রিডিং করানো হয়। এতে করে বংশ বৃদ্ধি হয়। ধীরে ধীরে সেই মাছ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন এগুলোকে বাজারে বিক্রি করা হয়। এতে করে চায়না প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ইওয়ান আয় করছে। চায়নাতে এই মাছ খুবই জনপ্রিয়। সেখানে এই মাছ প্রতি কেজি 140 থেকে 150 ডলারে বিক্রি হয়। লিস ফার্মিং যোগ, যা দেখলেই গা শিউরে ওঠে, কিন্তু শুনলে অবাক হবেন চায়নাতে এই অদ্ভুত প্রাণীটিকেও চাষ করা হয়। তবে এই কাজও কোনো সহজ কাজ নয়, বরং সেখানকার ওয়ার্কাররা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করে থাকে। কেননা আপনি নিশ্চয়ই জানেন যোগ মানুষের রক্ত চুষে নেয়। এছাড়াও ছোট্ট এই প্রাণীটি মানুষের শরীরের বিভিন্ন জায়গায়, এমনকি প্রাইভেট পার্টের সাহায্যে শরীরের ভেতরে প্রবেশ করে মানুষের ভয়ঙ্কর মৃত্যুর কারণও হতে পারে। কিন্তু চায়নাতে এই প্রাণীটিকে চাষ করে প্রতি বছর তারা মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে। কিন্তু কিভাবে তারা ফার্মে এগুলো চাষ করছে? এদেরকে কি খেতে দিচ্ছে? এগুলো দিয়ে তারা আসলে কি করছে? দেখুন, যদিও যোগ দেখলেই আমরা ভয়ে আটকে উঠি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জানেই না যোগের কিছু উপকারী দিকও রয়েছে। এটি মানুষের জন্য খুবই উপকারী একটি প্রাণী। পৃথিবীতে 700 প্রজাতির যোগ রয়েছে, যার মধ্যে প্রায় 100 প্রজাতির যোগ সমুদ্রে বসবাস করে। 90 প্রজাতির যোগ পাওয়া যায় পুকুরে। এছাড়াও আরো অনেক প্রজাতির যোগ কাদামাটি সহ বিভিন্ন পরিবেশে বসবাস করে। একটি যোগ প্রায় 2 বছর বেঁচে থাকতে পারে। এদের শরীরের কোনো একটি অংশ কেটে ফেললেও সেটি পুনরায় তৈরি হতে পারে। যদিও যোগ দেখলে অনেকেই ভয় পায়, কিন্তু চায়নার বিভিন্ন ফার্মে এটি চাষ করা হয়, কেননা এই যোগের রয়েছে খুবই উপকারী দিক। এটা যেমন বিভিন্ন ধরনের ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়, তেমনি সরাসরি বিভিন্ন রোগ নিরাময়ের চিকিৎসাও ব্যবহার করা হয়। যোগের প্রধান খাবার হলো বিভিন্ন প্রাণীর রক্ত। এছাড়াও যোগ শামুক এবং কেঁচো খায়, তাই ফার্মে এদেরকে লালন পালন করার জন্য মূলত এগুলোই দেওয়া হয়। এরপর ধীরে ধীরে তারা ডিম পারে। কাদামাটির মধ্যে সেই ডিম রাখা হয়, আর একটি নির্দিষ্ট সময় পর ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে, যেগুলোকে ফার্মে বিশেষ পানির মধ্যে রাখা হয় এবং নিয়মিত খাবার দেওয়া হয়। এরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন এদেরকে রোদে শুকিয়ে বিভিন্ন ঔষধ তৈরি করার জন্য মেডিসিন বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়াও এর সাহায্যে প্রাচীনকালের ঐতিহ্যবাহী ঔষধও তৈরি করা হয়, যে ঔষধ দ্বারা চিকিৎসার জন্য রোগীকে খালি পেটে এই শুকনো যোগের তৈরি ঔষধ খাওয়ানো হয়। এছাড়াও প্লাস্টিক সার্জারিতে এই যোগ ব্যবহার করা হয়। এদের সাহায্যে মানুষের চেহারা এবং স্তনের বিভিন্ন প্লাস্টিক সার্জারির চিকিৎসা হয়। এছাড়াও এই যোগ মানুষের শরীরে থাকা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। শুধু তাই নয়, এটি ব্লাড লস সহ মানুষের আরো বিভিন্ন ধরনের রোগ দূর করতে পারে। এছাড়াও তৈরি করতে পারে অ্যান্টিবডি, যার কারণে প্রতি বছর চায়না এই যোগ চাষ করে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে আয় করছে মিলিয়ন মিলিয়ন ডলার। ফ্রগ ফার্মিং বর্ষাকালে ব্যাঙ ডাকে, তা হয়তো অনেকেই শুনেছেন কিংবা দেখেছেন, কিন্তু আপনি কি জানেন হাঁস মুরগির মতো ফার্মে এখন ব্যাঙও চাষ করা হয়? ভিয়েতনামে প্রচুর পরিমাণে ব্যাঙ চাষ করা হয়, যেগুলো ভিয়েতনামের পাশাপাশি চায়না, জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। কেননা ব্যাঙ চাষ খুবই লাভজনক একটি কাজ। চায়না, জাপান সহ বিভিন্ন দেশে ব্যাঙের মাংস খুবই জনপ্রিয়। তারা মনে করে এটি খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার। ব্যাঙ চাষ করার জন্য সর্বপ্রথম ব্যাঙ সংগ্রহ করা হয়, তারপর ফ্যাক্টরিতে সেগুলো চাষাবাদ করা হয়। একটি নির্দিষ্ট সময় পর যখন তাদের মিটিং সিজন শুরু হয়, তখন ফিমেল ব্যাঙ
এক ধরনের বিশেষ আওয়াজ করতে থাকে, যার কারণে পুরুষ ব্যাঙ তাদের প্রতি আকর্ষিত হয়। এরপর পুরুষ এবং ফিমেল ব্যাঙ এর মিটিং হয়। মিটিং এর পর ফিমেল ব্যাঙ ডিম পারে। এরা একসাথে অনেকগুলো ডিম পারে। 1 থেকে 3 সপ্তাহের মধ্যেই সেই ডিম থেকে ব্যাংচিং অর্থাৎ ব্যাঙের বাচ্চা বেরিয়ে আসে। এদেরকে আলাদা একটি পানির ট্যাঙ্কে রাখা হয়, আর সেখানেই তারা ধীরে ধীরে বড় হতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের পেছনে লেজ ঝরে যায়, আর তারা স্বাভাবিক ব্যাঙের মতো আকার ধারণ করে। যারা ব্যাঙ চাষ করে তারা ছোট, মাঝারি, বড় 3টি ভাগে এদেরকে আলাদা আলাদা করে চাষ করে। সেখানে তাদেরকে নিয়মিত খাবার দেওয়া হয়। খাবার হিসেবে তাদের জন্য মাছ, সয়াবিন, ভিটামিন, মিনারেল সহ আরো বিভিন্ন জিনিসের সংমিশ্রণে একটি পুষ্টিকর খাবার তৈরি করা হয়, যেন তারা দ্রুত বড় হতে পারে। এছাড়াও ভালোভাবে তাদের দেখাশোনা করা হয়। এদেরকে যেই ট্যাঙ্কে রাখা হয় সেটি কিছুদিন পর ভালোভাবে পরিষ্কার করতে হয়, যেন সেখানে ব্যাকটেরিয়া তৈরি হতে না পারে। এভাবে ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হওয়ার পর এদেরকে বিক্রি করার জন্য এভাবে বস্তায় ভরে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে প্রথমে এদেরকে ভালোভাবে পরিষ্কার করে জীবন্ত অবস্থাতে এদের উপরে বরফ দিয়ে প্যাকেট করে অন্য একটি ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে এদের চামড়া এবং ভেতরের ময়লা পরিষ্কার করে ভালোভাবে এগুলোকে প্যাকেট করা হয়। তারপর সেগুলোকে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আর এই ব্যাঙের মাংসের তৈরি বিভিন্ন খাবার চায়না, জাপান সহ বিভিন্ন দেশে অনেক দামে বিক্রি হয়। গোস ফার্মিং। আপনার আশেপাশে হয়তো হাঁস দেখেছেন, কিন্তু ফ্যাক্টরিতে এদেরকে এতটা নির্দয়ভাবে বড় করা হয় যা দেখে আপনার চোখ কপালে উঠবে। আপনি বিশ্বাস করতে পারবেন না মানুষ এতটাও ভয়ঙ্কর হতে পারে। ফ্যাক্টরিতে এদেরকে দ্রুত বড় করার জন্য জোরপূর্বক শক্ত নলের সাহায্যে বেশি বেশি খাবার খাওয়ানো হয়। এদেরকে খাওয়ানোর জন্য এই বিশেষ টুলস ব্যবহার করা হয়, যার সাহায্যে তারা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাবার দিতে পারে, যার কারণে হাঁস অনেক দ্রুত মোটা হয়ে যায়। তাই এদেরকে বিক্রি করার সময় ওজন বেশি হওয়ায় বেশি দাম পাওয়া যায়। শুধু তাই নয়, এছাড়াও দেওয়া হয় বিশেষ হরমোনাল ইনজেকশন, যার কারণে মাত্র 4 মাসের মধ্যেই ছোট্ট বাচ্চা হাঁসগুলো প্রাপ্তবয়স্ক করে ফেলা হয়। এভাবে অতিরিক্ত খাওয়ানোর কারণে তাদের লিভার চর্বিযুক্ত এবং অনেক বড় হয়ে যায়। এরপর এদেরকে মিট ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে প্রথমে এদের শরীরের চামড়া আলাদা করে এক একটি হাঁস কেটে এদের পেটের ভেতর থেকে লিভার বের করে নিয়ে আসা হয়, যেগুলোকে আলাদাভাবে প্যাকেট করে বিক্রি করা হয়। এছাড়াও তাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে প্যাকেট করে বিক্রি করা হয়। কিং ক্র্যাব। যারা সি ফুড খেতে অনেক পছন্দ করে তাদের পছন্দের খাবারের তালিকায় বিশাল আকারের বড় বড় কাঁকড়া থাকে অনেক এগিয়ে। বিভিন্ন দেশে কিং ক্র্যাব খুবই জনপ্রিয়। এদেরকে সমুদ্র থেকে সংগ্রহ করা হয়, তবে এর জন্য এক ধরনের বিশেষ বক্স তৈরি করা হয়। জেলেরা মাছ সমুদ্রের জাহাজের সাহায্যে এই বক্স নিয়ে যায়। এরপর কাঁকড়া আসে এমন বিশেষ স্থানে নিয়ে এগুলোকে পানিতে ছেড়ে দেওয়া হয়। তারপর একটি নির্দিষ্ট সময়ের পর এগুলোকে উপরে তুলে আনা হয়। এই এক একটি নেটের বক্সে শত শত কাঁকড়া ধরা পড়ে। এই খাঁচার দরজা খুলে কাঁকড়াগুলোকে আলাদা একটি ট্রেতে রাখা হয়। তারপর সেই ট্রে থেকে কাঁকড়ার আকার এবং কোয়ালিটি অনুযায়ী এগুলোকে আলাদা করা হয়। তারপর এগুলোর জন্য উপযুক্ত আবহাওয়া এবং অক্সিজেনের ব্যবস্থা আছে এমন বিশেষ পাত্রে রেখে সরাসরি ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে প্রথমে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয়। তারপর দক্ষ ওয়ার্কাররা কাঁকড়াগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে। এটি ওয়ার্কার দ্বারা ম্যানুয়ালি এবং সরাসরি রোবোটিক আর্মের সাহায্যে করা হয়। তারপর এগুলোকে লোহার খাঁচার মধ্যে রেখে গরম পানিতে ডুবানো হয়। পরবর্তীতে কাঁকড়ার মাংসগুলো খোলস থেকে আলাদা করে ক্যান এবং প্যাকেটে প্যাকেট করা হয়। এছাড়াও কিছু কিছু প্যাকেজের মধ্যে সরাসরি কাঁকড়ার পাগুলোকে প্যাকেট করা হয়। তারপর এগুলোকে বাজারে বিক্রি করা হয়। সেখান থেকে এগুলো চলে যায় বড় বড় হোটেল, রেস্টুরেন্টে, এমনকি মানুষের বাসায়। স্নেক ফার্মিং। সাধারণত সাপ খুবই বিষাক্ত ভয়ঙ্কর একটি প্রাণী, যাদেরকে দেখলে ভয়ে মানুষ শিউরে ওঠে। কিন্তু চায়নাতে এমন একটি গ্রাম রয়েছে যেখানকার 95% মানুষ সাপ লালন পালন করে, কেননা চায়নাতে সাপের মাংস খুবই জনপ্রিয়। এছাড়াও সাপের বিষাক্ত বিষ দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের ঔষধ। শুধু তাই নয়, চায়নাতে সাপের রক্ত এমনকি পিত্তথলি দিয়েও তৈরি হয় বিশেষ ঔষধ, যা আপনাকে অবাক করবে। যদিও সাপ চাষ করা এতটাও সহজ কোনো কাজ নয়। এতে যারা জড়িত থাকে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করে। সর্বপ্রথম 1980 সালে চায়নার জেচাও গ্রামে মিস্টার ইয়াং ই চাং এই সাপ চাষ শুরু করে। যদিও প্রথম বছর সে জঙ্গল থেকে ধরে এনে যেই পরিমাণ সাপ লালন পালন শুরু করেছিল, তার মধ্যে থেকে যতগুলো ডিম সংগ্রহ করতে পেরেছিল তার মাত্র 10% ডিম থেকে বাচ্চা বেরিয়েছিল, আর বাকি ডিম সব নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে সেই বছর তিনি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। কিন্তু পরবর্তী বছরে তিনি লাভের মুখ দেখেন, কেননা পরবর্তী বছরে 80%-এর বেশি ডিম থেকে বাচ্চা সফলভাবে বেরিয়ে এসেছিল। তখন প্রায় 30,000 বাচ্চা বেরিয়ে এসেছিল। দিন দিন তার সফলতা বাড়তে দেখে গ্রামের বাকিরাও সাপ চাষে আগ্রহী হয় এবং ধীরে ধীরে গ্রামের বেশিরভাগ মানুষ সাপ চাষের কাজ করতে শুরু করে। এই গ্রামে বিষাক্ত এবং বিষহীন উভয় ধরনের সাপ লালন পালন করা হয়। বিষাক্ত সাপের মধ্যে গ্রিন স্নেক, ব্ল্যাক স্নেক, কিং কোবরা, ব্ল্যাক মাম্বা সহ আরো অনেক প্রজাতির সাপ রয়েছে। এই সাপ ফার্মে রাখার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। এজন্য ইট, কাঠ এবং স্টিলের সাহায্যে বিশেষ ঘর তৈরি করা হয়, যেখানে প্রত্যেকটি সাপ আলাদা আলাদা বসবাস করে। আর তারা যেন আরামদায়ক পরিবেশে থাকতে পারে তার জন্য ভেতরে তেমন পর্যাপ্ত ব্যবস্থা থাকে, এবং যেই রুমে তাদেরকে রাখা হয় সেখানে গ্রীষ্মকালে পর্যাপ্ত ঠান্ডার ব্যবস্থা এবং শীতকালে পর্যাপ্ত গরমের ব্যবস্থা রাখা হয়। এই এক একটি খোপের মধ্যে সাপগুলো আলাদাই বসবাস করে। শুধুমাত্র যখন এদের মিটিং সিজন আসে, শুধুমাত্র তখন পুরুষ এবং ফিমেল সাপ একসাথে থাকে। ফিমেল সাপ প্রতি বছর 20 থেকে 30টি ডিম পারে, আর এই ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসতে প্রায় 70 দিন সময় লাগে। এজন্য প্রথমেই সাপের কাছ থেকে ডিমগুলোকে আলাদা করে ডিম
থেকে বাচ্চা বেরিয়ে আসার মতো উপযুক্ত পরিবেশ একটি জায়গাতে রাখা হয়। এরপর সেখান থেকে বাচ্চা বেরিয়ে আসে। বাচ্চা বেরিয়ে আসার পর এগুলোকে উপযুক্ত দেখাশোনা এবং খাবার দেওয়ার প্রয়োজন হয়। অনেক সময় এই বাচ্চাগুলো নিউমোনিয়া, ডায়রিয়া সহ অনেক ধরনের রোগ হয়, যেগুলো প্রতিরোধ করা তাদের পক্ষে সম্ভব নয়, যার কারণে তারা সর্বক্ষণ বাচ্চাগুলোকে নজর রাখে যেন কোনো বাচ্চার এই রোগ হলে অন্যদের মধ্যে সেগুলো ছড়িয়ে পড়ার আগেই তারা বাচ্চাটিকে আলাদা করে ফেলতে পারে। এতে করে লসের পরিমাণ কম হবে। সাপের খাবার হিসেবে তাদেরকে প্রতি 3 থেকে 5 দিনে একবার ব্যাঙ, ইঁদুর কিংবা মুরগির মাংস দেওয়া হয়। এভাবে তারা ধীরে ধীরে বড় হতে থাকে। এই কাজটি যতটা সহজ মনে হচ্ছে ততটাই কঠিন। এতে জীবনের ঝুঁকি থাকে অনেক বেশি, বিশেষ করে বিষাক্ত সাপগুলো লালন পালন করার ক্ষেত্রে। বিষাক্ত কিং কোবরা যার কামড়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিশাল আকারে হাতি পর্যন্ত মারা যায়, সেখানে মানুষ তো নিতান্তই ক্ষুদ্র। অনেক সময় প্রাপ্তবয়স্ক বিষাক্ত সাপের বিষ সংগ্রহের সময় তারা দুর্ঘটনাবশত সেই সাপের আক্রমণের শিকার হয়। তবে যাই হোক, এই পেশা লাভের পরিমাণ অনেক বেশি। প্রতি বছর এই গ্রাম থেকে 3 মিলিয়নের বেশি সাপ চায়না, জাপান, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে বিক্রি করা হয়, যেখান থেকে প্রায় 3 বিলিয়ন ইউয়ান আয় করে চায়নার এই গ্রামের মানুষ। কেননা একদিকে এই সাপের বিষ মেডিসিন বিভাগে অনেক উচ্চ মূল্যে বিক্রি হয়, অন্যদিকে সাপের চামড়া দিয়ে তৈরি হয় ব্যাগ, ওয়ালেট, বেল্ট, জুতা, বিভিন্ন পোশাক, আরো বিভিন্ন কিছু। সাপের মাংসের স্যুপ সহ বিভিন্ন খাবার চায়নাতে খুবই জনপ্রিয়। বিশেষ করে চায়নার মানুষ সাপের রক্তে বিশেষ শরবত খেতে পছন্দ করে, কেননা তারা মনে করে এতে করে তারা চিরতরুণ থাকতে পারবে। শুধু তাই নয়, কাঁচের জারের মধ্যে বিশেষ মেডিসিনের মাধ্যমে সাপ বছরের পর বছর ভিজিয়ে রাখা হয়। এতে তৈরি হয় বিশেষ চেনাক ওয়াইন, যা তারা মেডিসিন হিসেবে ব্যবহার করে। অন্যদিকে সাপের পিত্তথলি ফেলে দেওয়া হয় না, বরং এর সাহায্যে ঐতিহ্যবাহী ঔষধ তৈরি করা হয়, যেগুলো বৃদ্ধকেও করে তরুণের মতো শক্তিশালী এবং বৃদ্ধরাও যৌবন ফিরে পায়। অক্টোপাস। অক্টোপাসের কথা শুনে হয়তো অবাক হচ্ছেন। ভারত, বাংলাদেশের মতো দেশে অক্টোপাস এতটা জনপ্রিয় না হলেও চায়না এবং জাপানের মতো দেশে অক্টোপাস খুবই জনপ্রিয় একটি খাবার। সেখানকার মানুষ জীবন্ত অক্টোপাসকে আস্ত খেয়ে ফেলে। এছাড়াও অক্টোপাসের তৈরি বিভিন্ন খাবার সেখানে খুবই জনপ্রিয়। চায়নার মানুষ জীবন্ত এই অক্টোপাসগুলোকে এমনভাবে খায় যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এগুলো তাদের মুখের মধ্যেই নাড়াচাড়া করে, তাই সেখানে অনেক বড় বড় ফ্যাক্টরিতে অক্টোপাস প্রসেসিং করা হয়। এজন্য প্রথমেই সমুদ্রের গভীর থেকে অক্টোপাস ধরে আনা হয়। ডুবুরিরা সমুদ্রের গভীরে গিয়ে পাথর কিংবা বিভিন্ন জিনিসের আড়াল থেকে খুঁজে খুঁজে এক একটি অক্টোপাস বের করে নিয়ে আসে। এই কাজটি যতটা সহজ মনে হচ্ছে ততটাই কঠিন, কেননা এই সময় অক্টোপাস এক ধরনের কালো ধোঁয়া ছাড়ে, যার কারণে পানিতে আর কিছুই দেখা যায় না। অক্সিজেনের ঘাটতি তৈরি হয়, এমনকি অনেক সময় সরাসরি এটির চোখে গিয়ে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। এছাড়াও কিছু কিছু অনেক অক্টোপাস এতটাই বিষাক্ত হয় যে এদের কারণে মানুষ মারা পর্যন্ত যায়। এরা জীবনের ঝুঁকি নিয়ে অক্টোপাস শিকার করে, এরপর সেগুলোকে বোটের সাহায্যে সমুদ্রের কিনারায় নিয়ে আসে। এরপর এগুলোকে তাদের আকার অনুযায়ী আলাদা করে ফ্যাক্টরিতে পাঠানো হয়। সেখানে বড় একটি পুলে অক্টোপাসগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করা হয়। এরপর ওয়ার্কাররা জীবন্ত অবস্থায় এক এক করে অক্টোপাসের যে অংশগুলো খাওয়ার অনুপযুক্ত সেগুলো কেটে ফেলে দেয়। তারপর বাকি অংশগুলোকে ফুটন্ত গরম পানিতে দিয়ে দেয়, আর এই ফুটন্ত গরম পানিতেই অক্টোপাসের মৃত্যু হয়। তারপর ওয়ার্কাররা এক এক করে এগুলোকে চেক করে হ্যাঙ্গারে ঝুলিয়ে দেয়, আর এক ধরনের বিশেষ মেডিসিন এগুলোর উপরে স্প্রে করা হয়। তারপর এগুলোকে প্যাকেট করে বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। সি অর্চিন। আপনি হয়তো প্রথমবার এই প্রাণীটির নাম শুনেছেন, হয়তো এই অদ্ভুত প্রাণীটিকে দেখে অবাক হচ্ছেন আর ভাবছেন এটি আবার কোন ধরনের প্রাণী যার সম্পূর্ণ শরীর বিষাক্ত কাঁটা দিয়ে ভরপুর। এটিকে প্রথম দেখে বোঝার উপায় নেই এটি কোনো জীবন্ত প্রাণী, মনে হবে সমুদ্রে জমে থাকা কোনো শ্যাওলা। কিন্তু এই অদ্ভুত প্রাণীটি চায়নাতে বেশ জনপ্রিয়। সেখানকার মানুষ অনেক মজা করে এই খাবারটি খায়, যদিও এটি সংগ্রহ করা খুবই ঝুঁকিপূর্ণ, কেননা একবার যদি ভুল করে আপনি এই অদ্ভুত প্রাণীটির শরীরে ছড়িয়ে থাকা কাঁটার উপরে হাত রাখেন কিংবা পা রাখেন, তাহলে এই বিষাক্ত কাঁটার কারণে আপনার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে শরীরের সেই অংশ পচতে শুরু করবে। কিন্তু এই প্রাণীটির চাহিদা অনেক বেশি হওয়ার কারণে এটা অনেক উচ্চ মূল্যে বিক্রি হয়, তাই ডুবুরিরা সমুদ্রের গভীরে গিয়ে অনেক সাবধানতা অবলম্বন করে এই প্রাণীগুলোকে সংগ্রহ করে। তবে এর জন্য বিশেষ হাতিয়ারের প্রয়োজন হয়। এই অদ্ভুত প্রাণীটিকে পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করার পর তারা এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসে। ফ্যাক্টরিতে আনার পর একটি বিশেষ হাতিয়ারের সাহায্যে এগুলোকে এক এক করে খোলা হয়। তবে এদের শরীরে খুব বেশি অঙ্গ প্রত্যঙ্গ থাকে না, মাত্র 3-4 টুকরো মাংস থাকে, তাই এটি খোলার সাথে সাথেই ওয়ার্কাররা এর ভেতরে সবকিছু পরিষ্কার করতে শুরু করে। ওয়ার্কাররা এক এক করে প্রত্যেকটি প্রাণীর শরীরের ভেতর থেকে মাংসগুলোকে আলাদা করে রাখে। তারপর আরেকজন ওয়ার্কার রং অনুযায়ী মাংসগুলোকে আলাদা করে। আসলে প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক এই প্রাণীর মাংসের রঙের কিছুটা ভিন্নতা রয়েছে। এরপর এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে প্যাকেট করে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, আপনি কি এর পরবর্তী পর্ব দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।